চিরায়ত সাহিত্যে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। চিরায়ত সাহিত্যে আপনারা শুনছেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তের ফিরিঙ্গি ঠুগি। আজ শুনবেন এর তৃতীয় পর্ব। অধ্যায় ৫। গব্বা মানে কবর, আঙ্গোছা মানে ফাঁস, তাগল মানে নেকলেস, ঝির্নি মানে সংকেত। উত্তর দিল স্লিম্যান। বাহ, একদম সঠিক উত্তর দিয়েছ তুমি। হাতে ধরা প্রশ্নপত্রটা টেবিলের উপর নামিয়ে রেখে এমিলি বললেন স্লিম্যানকে। পরীক্ষার্থী স্লিম্যান, পরীক্ষক স্ত্রী এমিলি। প্রশ্নপত্রটা অবশ্য এমিলিকে স্লিম্যানই বানিয়ে দিয়েছিলেন। নর্মদা গ্রাম থেকে সেই বৃদ্ধ তার স্মৃতি হাতড়ে 40টার মতো শব্দ তুলে দিয়েছিলেন স্লিম্যানের কাছে। সেই শব্দগুলো স্লিম্যান কেমন রপ্ত করেছে তারই পরীক্ষা নিচ্ছিলেন এমিলি। যদিও শব্দগুলো কোন ভাষা বা স্লিম্যান কেন শব্দগুলো মুখস্থ করছেন সে সম্বন্ধে এমিলির বিন্দুমাত্র ধারণা নেই। স্লিম্যানকে প্রশ্ন করায় তিনি শুধু মুচকি হেসেছিলেন। এমিলি জানেন ভারতবর্ষের সংস্কৃতির ব্যাপারে স্লিম্যানের ব্যাপক আগ্রহ। এদেশে আসার পর দেশের বিভিন্ন প্রান্তের অন্তত 7টা ভাষা শিখে ফেলেছেন তিনি। শুধু কি তাই, অন্য সব ব্যাপারেও তার প্রবল আগ্রহ। এই তো সেদিন এখানে আসার পর নর্মদা তটে তিনি খুঁজে পেলেন বিরাট এক প্রাণীর ফসিল। তারপর সেটা জাহাজে তুলে পাঠিয়ে দিলেন লন্ডন মিউজিয়ামে। কদিন আগে সেখানকার কর্তৃপক্ষ মারফত কোম্পানির গভর্নরের কাছে বার্তা এসেছে যে ওই প্রস্তরীভূত কঙ্কালটা নাকি প্রাগৈতিহাসিক প্রাণী ডাইনোসরের। এশিয়া মহাদেশের প্রথম প্রাগৈতিহাসিক প্রাণীর ফসিল আবিষ্কারের কৃতিত্ব নাকি সগর ও নির্বোধা কোম্পানির এজেন্ট ক্যাপ্টেন উইলিয়াম স্লিম্যানের। এত বড় একটা ঘটনা স্বয়ং গভর্নর শুভেচ্ছা জানিয়েছেন স্লিম্যানকে, কিন্তু স্লিম্যানের কোনো হেলদোল নেই। তিনি এখন কি একটা নতুন খেয়ালে মেতেছেন এই ভাষাটাশা নিয়ে। হয়তো কোনো দেশীয় সংস্কৃতি সম্বন্ধে জানার জন্যই তার এই খেয়াল। এমিলির এমনই অনুমান। সাহেবের কুঠিবাড়ির বাইরে সূর্যালোকিত সকাল। নীল আকাশে সাদা তুলোর মতো পুঞ্জ পুঞ্জ মেঘ। কুঠিবাড়ির পেছনের মাঠে কাশফুল ফুটেছে। ওই মেঘ আর কাশফুল জানান দিচ্ছে যে হিন্দু গডেস দুর্গার পুজোর সময় আসছে। কলকাতায় থাকাকালীন এই পুজোর সময় স্লিম্যান শোভাবাজার জমিদার বাড়িতে পুজো দেখতে গিয়েছিলেন। অপরূপ কিন্তু বিচিত্র এই গডেস দুর্গা। তার হাত 10টা। তার পুজো খুব ধুমধাম করে করে হিন্দুরা। এই সময়টা তারা উৎসবে মেতে থাকে। আর তারপরে আসে গডেস কালীর পুজো। গডেস কালী, স্লিম্যান যাদের খুঁজে বেড়াচ্ছেন তাদের দেবী তিনি। দিনটা বড় সুন্দর। স্লিম্যান বেরিয়ে পড়লেন কুঠি থেকে। গন্তব্য সামনের এক হাট। বহু লোকের সমাগম হয় সেখানে। কে বলতে পারে স্লিম্যান সাহেব যাদের খুঁজে বেড়াচ্ছেন তাদের কেউ সেখানে নেই। স্লিম্যান পৌঁছে গেলেন হাটে। স্থানীয় মানুষদের অধিকাংশ স্লিম্যানকে চেনেন। স্লিম্যানও চেনেন কিছু লোককে। তবে বেশ কিছু অজানা পথিকও আসে এই হাটে। জব্বলপুর হয়ে যেসব লোক ভোপাল যায় তাদের মধ্যে অনেকেই রসদ সংগ্রহ করে এই হাট থেকে। ভোপাল যাওয়ার পথে আর একটা হাট মাত্র, সেটা নরসিংহপুরে। শুধু যে দেশীয় মানুষই হাটে আসে তা নয়, ফিরিঙ্গিরাও আসে। তবে তারা পথিক অথবা কোম্পানির বিভিন্ন কর্মচারী। তবে অচেনা ফিরিঙ্গিদের সন্দেহের ঊর্ধ্বে রাখতে চান না স্লিম্যান। ঠগির দলে তো ফিরিঙ্গি থাকতেই পারে, যেমন তুষ্মাবাজ খুনিদের দলপতি তো এক ইংরেজ। তুষ্মাবাজরাও ঠগিদের মতো ব্রাহ্মমান ও গোষ্ঠীবদ্ধ। তারা পথিককে রাস্তায় দড়ির খেলা দেখায়। বড় অদ্ভুত সে খেলা। দড়ির ফাঁস মাটিতে ফেলে পথিকের হাতে একটা কাঠি তুলে দিয়ে তারা বলে সেই কাঠিটা ফাঁসের মধ্যে আটকাতে হবে। ব্যাপারটা যত সহজ মনে হয় আসলেই ততটা কঠিন। ফাঁসে কাঠি আটকাতে পারলে পথিক বাজিতে জিতল, নাইলে বাজিকর বাজিতে জিতে পথিকের সর্বস্ব হরণ করে হাসতে হাসতে চলে যায়। শেষের ব্যাপারটাই বেশি ঘটে, আর পথিক বাজিতে জিতলে সেটা তার পক্ষে আরও ভয়ঙ্কর ব্যাপার হয়। পথিককে ভুলিয়ে বালিয়ে কোথাও নিয়ে গিয়ে তাকে বিষ খাইয়ে খুন করে নিজেদের জিনিস ফিরিয়ে নেয় তুষ্মাবাজরা। তুষ্মাবাজি খেলাটার জন্ম অবশ্য এদেশে নয়। এ খেলাটা স্লিম্যানদের সঙ্গে এদেশে এসেছে। লন্ডনের রাজপথের জোয়ারিরা এই খেলা খেলে। নাম প্রিকিং দ্য টার্গেট, যার ভারতীয় সংস্করণ তুষ্মাবাজি।
চুরির অভিযোগে কানপুর রেসিডেন্সি থেকে ক্রেয়াগ নামে এক ব্রিটিশ সৈন্যকে তাড়িয়ে দেয়া হয়েছিল। অপরাধ প্রবণতা তার মজ্জাগত ছিল। কয়েকজন দেশি অনুচর জুটিয়ে কানপুরে প্রথমে দলটা খুলে ক্রেয়াগ। এখন তার দেখানো পথেই গোটা উত্তর ভারত ছেয়ে গেছে তোশমাবাজে। স্লিম্যানের মতো উচ্চপদস্থ ব্রিটিশ সিভিল সার্জেন্টরা জানেন যে ব্রিটেন থেকে এদেশে আসা প্রতিটি জাহাজেই এমন কিছু লোক আসে যাদের অতীতটা ওদেশে অন্ধকারময়। শাস্তি এড়াবার জন্য এদেশে পালিয়ে আসে তারা। কোম্পানি তাদের নিজেদের কোনো কাজে বহাল করে না। এদেশের ভিড়ে মিশে গিয়ে তারা নানাভাবে জীবিকা অর্জন করে। কেউ দেশীয় রাজার ফৌজে ভর্তি হয়ে কোম্পানির বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, নবাবের হয়ে কোম্পানির ঘরে গুপ্তচর বৃত্তি করে, কেউ কেউ হয়ে যায় তুষ্মাবাজ বা খুনি ম্যাকফানস। সাদা চামড়ার লোকগুলো যদি তুষ্মাবাজ বা ম্যাকফানস হতে পারে, তবে তারা ঠগিও হতে পারে। এদের সকলেরই তো আসল পরিচয়, তারা খুনি। হাটে ঘুরে বেড়াতে লাগলেন স্লিম্যান। অপরিচিত কোনো পথিকের দঙ্গল দেখলেই সেখানে কোনো না কোনো ছুতোয় দাঁড়িয়ে পড়েন। তাদের নির্দিষ্টভাবে দেখছেন না এমন ভাব দেখিয়ে শোনার চেষ্টা করতে লাগলেন তাদের কথাবার্তা। কেনাকাটা বা দরদাম করার সময় টাকা কি কেউ কারারা বা খোর বলছে, 2 বা 3 সংখ্যাকে বোঝাতে হঠাৎ কি কেউ উচ্চারণ করে ফেলছে দুরু বা তুরু। সেরকম শব্দ খোঁজ করতে করতে স্লিম্যান হাজির হলেন হাটের অন্য প্রান্তের এক জায়গায়। একটা আম গাছতলায় নানা বয়সী হাঁটুরে লোকজন গোল হয়ে দাঁড়িয়ে আছে। হাটে লোকে শুধু বেচাকেনা করতে আসে না, মনোরঞ্জনের জন্যও আসে। ভালুক নাচ হয়, সাপুরেরা সাপের খেলা দেখায়, বেদের দল দেখায় শূন্যের দড়ির উপর দিয়ে হাঁটা বা নাইফ থ্রোয়িং। হয়তো সেরকমই কিছু হচ্ছে সেখানে। স্লিম্যান কাছে যাওয়ার পর বুঝতে পারলেন তার অনুমান সত্য। গাছের তলায় 2 জন লোক কোদাল দিয়ে মাটি খুঁড়ছে। ব্যাপারটা কি? সাহেবকে দেখে কাস্টম হাউজের একজন দেশি সেফাই এসে সেলাম ঠুকে দাঁড়াল। সাহেব তার কাছে জানতে পারলেন গতকাল এই সময়ে একজন বাজিকর নাকি মাটির 10 ফুট নিচে জীবন্ত সমাধিতে গেছেন। আজ আবার তিনি মাটির তলা থেকে বাইরে আসবেন, সেই জন্যই মাটি খোঁড়া চলছে। এ খেলার নাম জীবন্ত সমাধির খেলা। এরকম অদ্ভুত ব্যাপার আবার হয় নাকি? একটা মানুষ মাটির তলায় এতক্ষণ থাকতে পারে? সেপাই জানালো, হ্যাঁ সাহেব, ব্যাপারটা সত্যি। সকলের চোখের সামনেই ও কবরে গেছে। এখনই দেখবেন সে আবার উপরে উঠে আসবে। ওর বাড়ি জব্বলপুরেই। মাঝে মাঝে হাটে খেলা দেখাতে আসে। তার কথা মিলে গেল। মাটি খুঁড়ে স্লিম্যানের চোখের সামনেই তুলে আনা হলো একজন মাঝবয়সী লোককে। প্রথমে সে মূর্ছা গেছে বলে মনে হলেও একসময় সে চোখ মেলে উঠে বসল। হাততালি আর তামার পয়সায় ভরে উঠতে লাগল বাজিকরের পাত্র। সাহেবও খুশি হয়ে নগদ রূপুর 1টা টাকা রাখলেন সেই পাত্রে। স্লিম্যান এ দেশটাকে যত দেখছেন ততই অবাক হচ্ছেন। এ দেশের মানুষজন বড়ই বিচিত্র। স্লিম্যান যে খেলাটা দেখলেন তা দীর্ঘদিন যোগ অভ্যাসের ফল। স্লিম্যান শুনেছেন এদেশের কিছু সাধু সন্ন্যাসী আছেন যারা নাকি যোগ অভ্যাসের ফলে না খেয়ে 1 বিন্দু জল না স্পর্শ করে বছরের পর বছর কাটিয়ে দিতে পারেন। এক পায়ে পাথরের মূর্তির মতো দিনের পর দিন দাঁড়িয়ে থাকতে পারেন। এসব যে ভারতবর্ষ সম্বন্ধে নিছক গল্পকথা নয়, আজ তার প্রমাণ কিছুটা পেলেন ক্যাপ্টেন স্লিম্যান। খেলা এরপর ভেঙে গেল। লোক যেন এদিক ওদিক চলে যেতে শুরু করল। স্লিম্যানও হাউজে ফিরবেন। হঠাৎ তার কানে গেল একজন লোক আরেকজন লোককে বলছে, চলো এবার নদীর ঘাটে যাই, আজ ভারী মজা আছে সেখানে, আবার পুণ্যও হবে। সেখানে আজ একজন সতী হবে। সতী হওয়ার ব্যাপারটা শুনেছেন স্লিম্যান। স্বামীর মৃত্যুর পর অনেক স্ত্রী স্বামীর চিতায় সহমরণে যান। হিন্দু ধর্মের ব্যাপারটা নাকি খুবই পবিত্র। যিনি সতী হন তাকে দেবীর সমান মর্যাদা দেওয়া হয়। শুনেছেন স্লিম্যান, তবে দেখেননি। স্বামীর মৃত্যুতে কেউ তার চিতায় ধাপ দিচ্ছে। স্বামীর প্রতি ভালোবাসা আর শ্রদ্ধার এর চেয়ে বড় নিদর্শন আর কি হতে পারে? হাটের লোক দুটোর সঙ্গে কথা বলে সতী হওয়ার খবরটা নিশ্চিত হয়ে কৌতূহলবশত স্লিম্যান রওনা দিলেন 5 কোষ দূরের নদীর ঘাটে। ওখানে একটা কাস্টমস হাউস আছে। স্লিম্যান কাস্টমস হাউসে পৌঁছতেই কাস্টমস হাউসের দারোগা বেশ ভয় পেয়ে গিয়েছিলেন। সাহেব কোনো কাগজপত্র পরীক্ষা করতে এসেছেন নাকি? পরে তার আগমনের কারণ জানতে পেরে কাস্টমস হাউসের কাঠের জাফরি ঘেরা বারান্দায় যথাসম্ভব আরামদায়কভাবে সাহেবকে বসার ব্যবস্থা করলেন।
বারান্দার একটু নিচেই ঘাট, সবকিছু স্পষ্ট দেখা যায় সেখান থেকে। সতী হওয়ার খবরটা ইতিমধ্যে লোকের মুখে ছড়িয়ে পড়েছে। আশেপাশে গ্রাম থেকে নানা বয়সী নারী পুরুষ জমা হতে শুরু করেছে নর্মদার ঘাটে। এমন পবিত্র ঘটনা চাক্ষুষ করার সৌভাগ্য সচরাচর ঘটে না, তাই দলে দলে লোক ছুটে আসছে এই ঘটনার সাক্ষী হতে। কাস্টমস হাউসের বারান্দায় বসে স্লিম্যান প্রত্যক্ষ করতে লাগলেন সবকিছু। সময় যত এগিয়ে চলতে লাগল, ভিড়ও তত বাড়তে লাগল। এক সময় দূর থেকে ঢাকের শব্দ কানে এলো স্লিম্যানের। সেই শব্দ শুনে জনতার মধ্যেও একটা চাঞ্চল্য শুরু হলো। আর কিছুক্ষণের মধ্যেই সতীমা এসে পড়বেন ঘাটে। কাস্টমস হাউসের দারোগা থেকে খাজাঞ্চি, কেরানি, এমনকি সেপাই পর্যন্ত কাজ ফেলে এসে দাঁড়ালো বারান্দায়। এক সময় খুব কাছে চলে এলো সেই শব্দ। ঢাকের বাদ্যি, শাঁখের আওয়াজ, হরিধ্বনি, খোল করতাল, লোকজনের চিৎকার চেঁচামেচিতে মিলিয়ে এক বীভৎস শব্দ। ওপর থেকে ধাপে ধাপে সিঁড়ি নেমে গেছে নদীর পাড়ে। সেই প্রশস্ত পাথরে ধাপের দুই পাশে সারি বেঁধে দাঁড়িয়ে পড়ল জনতা। ধাক্কাধাক্কিতে দু চারজন লোক ছিটকে পড়ল জলে। সেদিকে কারো ভ্রুক্ষেপ নেই। সবাই দেখতে চায় সতীমাকে। স্লিম্যানের চোখেও কৌতূহল। খোল করতাল নিয়ে প্রথম প্রবেশ করল হরিনাম সংকীর্তনের দল, তারপর সব বাহকেরা। চারজন লোকের কাঁধে শুয়ে আছেন একজন অতিবৃদ্ধ লোক। তার কেশহীন মাথাটা নারকেলের মতো নড়ছে। স্লিম্যান বুঝতে পারলেন যথেষ্ট পরিণত বয়সে মারা গেছে লোকটা। সব বাহিরা তাকে নিচে নামিয়ে নদীর পাড়ে চলে গেল। এরপরই তুমুল হর্ষধ্বনির মধ্যে সতীমাকে আনা হলো ঘাটে। বিরাট একটা জটলার মধ্যে সতীমা। তাকে ঘিরে ডাক বাজছে, ধুনচি নাচছে, সতীমার নামে জয়ধ্বনি হচ্ছে। বউটাকে দেখেই চমকে উঠলেন স্লিম্যান। আর কত বয়স হবে মেয়েটার? 16-17। কপালে তার সিঁদুর লেপা, হাতে নতুন শাখা, নতুন শাড়ির আঁচল লুটাচ্ছে মাটিতে, অবিন্যস্ত কেশদাম, আলোথালু বেশ। দুজন এও স্ত্রীর কাঁধে ভর দিয়ে সে এসে দাঁড়ালো ঘাটের মাথার উপরে ফাঁকা জায়গাতে। টলছে বউটা। ছোট ছোট ছেলেমেয়েরা বউটাকে প্রণাম করছে। এও স্ত্রীরা কপাল ছুঁয়ে নিচ্ছে তার শাখা সিঁদুর। সতী তো সাক্ষাৎ দেবী। ওদিকে নদীর পাড়ে চিতার কাঠ সাজানো হয়েছে। তিনজন মাঝবয়সী ভুঁড়িওয়ালা ধুতি পরা লোক সে ব্যাপারটার তদারকি করছে। স্লিম্যান তার পাশে দাঁড়ানো কাস্টমস হাউসের দারোগাকে জিজ্ঞাসা করলেন, ওদের পরিচয় কি? এতটুকু মেয়ের সঙ্গে ওই বুড়োর বিয়ে হয়েছিল? দেশি দারোগা তাকে ব্যাপারটা বুঝিয়ে বললেন, ব্রাহ্মণ পরিবার হুজুর, বাঙালি ব্রাহ্মণ। জাত যাওয়ার ভয়ে বছরখানেক আগে বুড়ো লোকটার সঙ্গে বিয়ে দেয়া হয়েছিল সতীমার। বুড়োটার দ্বিতীয় বিবাহ। প্রথম পক্ষের স্ত্রী মারা গিয়েছিল বহু বছর আগে। ওই যে মোটাসোটা লোক তিনজন চিতা সাজাবার তদারকি করছে, ওরা তার প্রথম পক্ষের সন্তান। অনেক সম্পত্তির মালিক ছিল বুড়োটা। চিতার কাঠ সাজানো হলো, বুড়োটাকে স্নান করিয়ে চিতায় তোলা হলো। ব্রাহ্মণ মন্ত্র পড়া শুরু করল, মুখাগ্নি হলো। আর এর পরেই আরও জোরে জোরে বাজতে শুরু করল ঢাক। বউটা এবার ধীরে ধীরে নিচে নামতে শুরু করল। শাঁখ, কাসর বাজছে। সিঁড়ির দুপাশে মাথার চুল বিছিয়ে শুয়ে পড়ছে মহিলারা। সেই চুল মারিয়ে ধাপ বেয়ে চিতার দিকে এগিয়ে যাচ্ছে সতীমা। জয়ধ্বনি হচ্ছে, সতীমাই কি জয়, সতীমাই কি জয়। চিতার আগুন জ্বলতে শুরু করেছে। বউটার হাঁটার ধরন দেখে স্লিম্যান এবার স্পষ্ট বুঝতে পারলেন বউটাকে নিশ্চয় কোনো মাদক খাওয়ানো হয়েছে। সে আর হাঁটতে পারছে না। দুজন শক্ত সামর্থ্য পুরুষ তাকে ধরে নিয়ে চলছে। তাহলে সত্যি কি স্বামীর প্রতি ভালোবাসায় মেয়েটা চিতায় উঠছে না? স্লিম্যানের ধারণা স্পষ্ট হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই। চিতার সামনে আসা মাত্রই বউটার যেন হুঁশ ফিরে এলো। আর্তচিৎকার করে উঠল সে, যেন ঠেলে সরিয়ে দিতে গেল তাকে ধরা লোকগুলোকে। কিন্তু তার আগেই বুড়োর দুইজন ছেলে এসে দাঁড়ালো বউটার পিছনে। মুহূর্তের মধ্যেই তাকে পাস্কুল করে ছুঁড়ে ফেলে দিল চিতার মধ্যে। জনতা চিৎকার করে উঠল, সতী মাই কি জয়। ঢাকের বাজনা, শাঁখের শব্দ, জনতার চিৎকারে ঢাকা পড়ে গেল ষোড়শী বালিকার আর্তনাদ। নর্মদার তীরের শেষ বিকালের আলোতে চিতার আগুন ধীরে ধীরে গ্রাস করে নিল তার সোনার অঙ্গ। এ তো খুন। হাজার হাজার জনতা খুন করল একটা মেয়েকে। ব্যাপারটার সম্বন্ধে স্লিম্যানের যে ধারণা ছিল তা ভেঙে গেছে। উত্তেজনায় কখন তিনি উঠে দাঁড়িয়েছেন তার নিজেরও খেয়াল নেই। এরপর তিনি লক্ষ্য করলেন কাস্টমস হাউসের দারোগা থেকে শুরু করে সেপাইরা পর্যন্ত বন্দুক পাশে নামিয়ে চিতার আগুনের দিকে তাকিয়ে
কপালে হাত ঠেকিয়ে ভক্তিভরে প্রণাম করে যাচ্ছে সতীমার উদ্দেশ্যে। এই পুণ্য দৃশ্য দেখার সুযোগ পেয়ে তারাও কম আপ্লুত নয়। স্লিম্যানের অনেক সতীর্থ ভারতীয়দের সম্বন্ধে যে কথাটা ব্যবহার করেন, কিন্তু স্লিম্যান কোনোদিন ব্যবহার করেননি। এ দৃশ্য দেখে জীবনের প্রথমবার রাগে ক্রোধে সেই কথাটাই বলে উঠলেন, ব্লাডি ফুল ইন্ডিয়ান। সাহেবের কথাটা কানে গেল পাশে দাঁড়ানো দারোগা সাহেবের। তিনি আমতা আমতা করে বললেন, সাহেব, এটা ধর্মের ব্যাপার। ধর্মের ব্যাপার? যদি বউটা তোমার মেয়ে হতো তবে এই খুনটা দেখতে পারতে তুমি? গর্জে উঠলেন স্লিম্যান। এরপর স্লিম্যান ক্রোধ সম্বরণ করে নিলেন। মনে মনে ভাবলেন, হ্যাঁ, এ ধর্মের ব্যাপার। এই নেরবুদার সর্বসেবা কোম্পানির পলিটিক্যাল এজেন্ট স্বয়ং স্লিম্যানের ক্ষমতা নেই এই ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপ করার। যারা সতীমান নামে জয়ধ্বনি দিচ্ছে তারা ঠগীদের থেকেও কম নৃশংস নয়। ঠগীরা মানুষ খুন করে জীবিকার জন্য, আর এরা করে ধর্মের জন্য। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কালের নিয়মে একদিন হয়তো ছেড়ে চলে যেতে হবে এই জায়গা, কিন্তু 500 বছর পরেও এরকমই কুসংস্কারগ্রস্ত থেকে যাবে এই দেশ। কারো সঙ্গে আর কোনো কথা না বলে নিঃশব্দে কাস্টমস হাউস ছেড়ে বেরিয়ে ঘোড়ায় চেপে ভারাক্রান্ত মনে নিজের কুঠির দিকে যাত্রা শুরু করেন স্লিম্যান। দিনের শেষ আলো ছড়িয়ে নর্মদার তটে তখন সূর্য অস্ত যাচ্ছে। তখনও সতীমার নামে জয়ধ্বনি হচ্ছে সেখানে। চিতার আগুনে খাক হয়ে যাচ্ছে 100 রশি। নদীর পাড় থেকে ভেসে আসা সেই চিৎকার থেকে মুক্ত হওয়ার জন্য এরপর তাড়াতাড়ি ঘোড়া ছোটালেন স্লিম্যান। আজ যা তিনি প্রত্যক্ষ করলেন তার তুলনায় ঠগীরা আর কত পাপ করে। অধ্যায় 6। হ্যাঁ, এনায়েত, দুর্গা, ঝগড়ু, মাধব, দিনু এরা কেউই মনে করে না এ কাজে পাপ লাগে। তাদের মতো আরও কয়েক হাজার মানুষ যারা এই অন্ধকারময় কুসংস্কারাচ্ছন্ন ভারতের পথে পথে শিকারের সন্ধানে ঘুরে বেড়ায়, তারাও মনে করে এ কাজে তাদের পাপ হয় না। পাপ হবে কেন? স্বয়ং ভবানী তো তাদের হাতে তুলে দিয়েছিলেন এই রেশমি রুমাল, কোদালির নিশান। তারা ভবানীর সন্তান, তারা যা করেন ভবানীই করান। নাইলে শরতের প্রথম কাশফুল ফোটার সময় মনের ভেতরে কে হাঁক দেয় ঘর ছেড়ে পথে নামবার জন্য? ওই ডাক দেবীরই আহ্বান। ডাক অগ্রাহ্য করলে কুপিত হবেন দেবী। একবার এনায়েতদের এক অনুচর দেবীর নির্দেশ অমান্য করেছিল। 4-5 মাস পরে এনায়েতরা জানতে পারল তারা ঘর ছাড়ার 3 দিনের মধ্যেই হঠাৎ নাকি সেই অনুচর রক্তবমি করে মারা যায়। এনায়েতরা বিশ্বাস করে যাদের তারা হত্যা করে তারা দেবীর কাছে কোনো না কোনোভাবে পাপ করেছে। রক্তবীজের মতো তাদেরকে এনায়েত দুর্গাদের মাধ্যমে নিধন করেন দেবী ভবানী। তাহলে কি এমন পাপ করেছিল সেই ব্রাহ্মণ বালক? বাবার সঙ্গে যার আর ঘরে ফেরা হল না। নালার পাশে জিজি ঢাকা অন্ধকার বাসবনে হারিয়ে গেল সে। এসব কূট প্রশ্ন অবশ্য এনায়েতদের কেউ করবে না। এ পর্যন্ত 900 জনের মতো মানুষকে হলুদ রুমালের ফাঁস পরিয়েছে এনায়েত। দুর্গা 500রও বেশি মানুষকে। এনায়েতদের দলের সর্বকনিষ্ঠ যে সদস্য, তারও হাতের ছোঁয়াতে মিলিয়ে গেছে অন্তত 50 জন লোক। তাদের মধ্যে অনেকেই ছিল শিশু বা নারী। না, এ প্রশ্ন এনায়েতদের কেউ করবে না, কারণ তাদের খোঁজ জানা নেই কারও। হাজার হাজার বছর ধরে ঠগীরা নিজেদের গোপন করে রেখেছে পৃথিবীর মানুষ থেকে। লোকে ভাবে এদেশের পথে প্রান্তরে যেমন অনেক আজগুবি গল্প শোনা যায়, তেমনই ঠগী একটা আজগুবি ব্যাপার। বাস্তবে ঠগী বলে কোনো কিছুর অস্তিত্ব নেই, অথচ হাজার বছর ধরে এদেশের পথে পথে ঘুরে বেড়াচ্ছে ঠগীরা। তাদের হাতের ছোঁয়ায় শতাব্দীর পর শতাব্দী ধরে হারিয়ে গেছে হাজার হাজার মানুষ। ঠগীদের প্রাচীনত্বের প্রমাণ মেলে ইলোরার পাহাড়ের গায়ে। 7ম শতকে রাষ্ট্রকূট আমলে নির্মিত হয়েছিল ইলোরার স্থাপত্যকীর্তি। লোকে বলে পৃথিবীর এমন কোনো পেশা নেই যা ইলোরার পাষাণ গাত্রে ক্ষুদিত হয়নি। ঠগীরাও আছে সেখানে। যৌবনে এনায়েত একবার গিয়েছিল সেখানে। সে দেখেছে সেখানে পাথরের গায়ে ক্ষুদিত আছে তাদের নানা কর্মপদ্ধতি। ফাঁস পরিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে, সেই মৃতদেহ বহন করে নিয়ে যাওয়া হচ্ছে কবর দেওয়ার জন্য। কবরের গর্ত খোঁড়া হচ্ছে ইত্যাদি সব ছবি। সাধারণ মানুষ অবশ্য সেসব ভাস্কর্যের অর্থ বুঝতে পারে না। এনায়েত দুর্গারা সেসব ছবি চিনতে পারে। এনায়েত বংশ পরম্পরায় আরও একটি গল্প শুনে আসছে এদেশে তাদের উৎপত্তির ব্যাপারে।
তাদের আদি পুরুষ নাকি ছিলেন পারসিক দস্যু দলপতি সারগাতি। এনায়েতরা তারই বংশধর। মুসলমান শাসকরা যখন এদেশে আসে তখন তাদের পায়ে পায়ে এদেশে পা রাখে সার্গিত সন্ততি। এনায়েতদের পূর্বপুরুষরা দিল্লির উপকণ্ঠে এক গ্রামে আস্তানা গড়ে তারা সুলতানের হয়ে যুদ্ধ করত। বহিঃশত্রুর আক্রমণ থেকে তারা দিল্লি নগরীকে রক্ষা করত। সুলতান জালালউদ্দিন ও সুলতান আলাউদ্দিন খিলজির আমলে ঠগী সর্দারদের প্রতিপত্তি খুব বৃদ্ধি পায়। সেই শুরু। তারপর মহাকালের রথের পিছনে পিছনে ঠগীরাও ছড়িয়ে পড়ে এদেশের মাটিতে। দানব রক্তবীজের মতো হাজারে হাজারে জন্ম নেয় তারা। দেশ কালের বিচারে গড়ে ওঠে সুলতানি, জুমালদেহি ইত্যাদি ঠগীদের ঘরনা। এ যাত্রায় এনায়েতদের প্রধান সহযোগী দুর্গা বাংলাদেশের ঠগী। আগে তার নিজস্ব দল ছিল। তার দল ভেঙে যাবার পর কয়েক বছর ধরে কয়েকজন সঙ্গী নিয়ে এনায়েতের সঙ্গে পথে নেমেছে। এনায়েত বা ফিরিঙ্গি ও তার নিজস্ব লোকের ভাষা হিন্দি, উত্তর ভারতীয় লোক। দুর্গা, মাধব আরও দু একজন বাংলাদেশি নদীর পাড়ের লোক। দলে বিভিন্ন ভাষাভাষী লোক থাকলে কাজের সুবিধা হয়, তাই এনায়েত তাদের নিয়েছে। দুর্গা মাধবদের পূর্বপুরুষেরা কিভাবে বাংলাদেশের মাটিতে এলো তা নিয়ে আবার একটা গল্প আছে দুর্গাদেরও। সে গল্প হল জালালউদ্দিন খিলজির আমলের। সন তারিখ দুর্গাদের জানা না থাকলেও সেটা 1290 খ্রিস্টাব্দ। ঠগীদের দিল্লিতে তখন খুব প্রতিপত্তি। কি একটা ঝগড়াঝাটির কারণে একদল ঠগী হঠাৎ জিম্মি দিয়ে বসল সুলতানের অত্যন্ত প্রিয় এক অনুচরকে। সুলতান ব্যাপারটা শুনে সেই ঠগী দলকে কয়েদ করে প্রাণদণ্ডের আদেশ দিলেন। ঠগীদের মধ্যে যারা সে সময় সুলতানের বিভিন্ন কাজে নিযুক্ত ছিলেন তারা ঠগীদের প্রাণ ভিক্ষার জন্য কাতর আবেদন জানালেন ক্রুদ্ধ সুলতানের কাছে। দিল্লি রক্ষায় ঠগীদের অতীত ভূমিকার কথা ভেবে সুলতান শেষ পর্যন্ত ওই ঠগীদের প্রাণদণ্ড মওকুফ করলেন ঠিকই, কিন্তু সঙ্গে সঙ্গে আদেশ দিলেন ওইসব ঠগীদের দিল্লির ত্রিসীমানায় থাকা চলবে না। এরপর সুলতানের মুদ্রা গরম করে তাদের চিনাস বা চিহ্ন এঁকে দেয়া হলো ওইসব ঠগীদের পিছনে। ওইসব চিরজীবনের মতো আঁকা হয়ে গেল তাদের শরীরে, অর্থাৎ তাদের দাগি করে দেয়া হলো। দাগি ঠগীদের কয়েকটা নৌকায় উঠিয়ে বলে দেওয়া হলো যে পূর্ব ভারতে পৌঁছবার আগে কোনো জায়গাতে যদি নৌকা ভেড়ে বা তারা যদি আবার দিল্লিতে ফিরে আসে তবে সঙ্গে সঙ্গে তাদের মুণ্ডুচ্ছেদ করা হবে। প্রাণের ভয়ে সুলতানের সেই নির্দেশ পালন করল ঠগীরা। কোনো এক সুদূর অতীতের সেই নৌকাগুলোরই কোনো একটা এসে লেগেছিল বাংলার কোনো ঘাটে। সেই নৌকা থেকে যারা বাংলার মাটিতে পা রেখেছিল তারাই হল দুর্গাদের পূর্বপুরুষ, বাংলাদেশের আদি ঠগী। সেই বাসবনে ব্রাহ্মণ আর তার পুত্রকে ঘুম পাড়িয়ে রেখে ঢাকার জহরত ব্যবসায়ীদের দলটাকে ধরবার জন্য দ্রুত পা চালালো ফিরিঙ্গিয়া আর তার দলবল। কিছুটা পথ এগোবার পর ধুলোময় রাস্তায় খচ্চরের পায়ের ছাপ চোখে পড়ল তাদের। ব্রাহ্মণ মিথ্যা বলেনি। দলটা সম্ভবত ৬-৭ ক্রোশ আগে চলছে। হাঁটার গতি বাড়িয়ে দিল এনায়েতরা। আরও ২-৩ ক্রোশ চলার পর দেখল রাস্তার পাশে একজন ভিখারি গোছের লোক মরে পড়ে আছে উপর হয়ে। মুস্তফা উল্টে দেখল মৃতদেহটাকে। তার ঠোঁটের কোষে রক্তের দাগ। ধুতুরিয়াদের কাণ্ড। ধুত্রুর বিষে হত্যা করা হয়েছে লোকটাকে। এই ধুতুরিয়া আর ম্যাকফানসোদের জন্য ঠগীদের কাজে খুব অসুবিধা হয়, কারণ তারা দেহ লোপাট করে না বলেই দেহ মিললেই কোম্পানির লোকজন বা জমিদারের পাইকরা সেই এলাকাতে তল্লাশি শুরু করে। এ কারণে ধুতুরিয়াদের চলার পথ ঠগীরা মারায় না, কিন্তু আগেই ওই ঢাকার দলটা গেছে, তাই এনায়েতরা সে পথ ধরেই চলল। দলটার সঙ্গে দ্রুত দূরত্ব কমিয়ে আনল তারা। বেলা পড়ে আসছে। অবশেষে সূর্য ডোবার কিছু আগে দূর থেকে দেখা গেল কিছু মানুষকে, কিন্তু সংখ্যায় তারা আরও অনেক বেশি মনে হচ্ছে। উটো আছে দেখা যাচ্ছে। রাস্তার পাশে একটা বাওরের কাছে সম্ভবত তাঁবু ফেলার উদ্যোগ নিচ্ছিল লোকগুলো। এনায়েত মুস্তফাকে আগে পাঠালো ব্যাপারটা কি খোঁজ নেওয়ার জন্য। মুস্তফা কিছুক্ষণের মধ্যেই এসে জানালো, হ্যাঁ, বাওরের কাছে তাঁবু খাটানো হচ্ছে। ঢাকার ব্যবসায়ীরা সেখানে আছে ঠিকই, কিন্তু তাদের সঙ্গে আরও অনেক লোক, প্রায় 25 জন লোক। সংখ্যায় তারা এনায়েতদের চেয়ে বেশি। এতগুলো লোককে তো আর ঝিরনি দেয়া যাবে না, কি করা যায়? আলোচনা শুরু হলো। দুর্গা বলল, সম্ভবত দুটি দল পথেই মিলিত হয়েছে। এমনও হতে পারে যে জব্বলপুর গিয়ে তারা আবার দুটো দল দুপথ ধরতে পারে, তখন কোনো একটা দলের পিছু নেওয়া যাবে।
এনায়েত বলল, এ প্রস্তাব মন্দ নয়। আপাতত তাহলে ওদের সঙ্গে ভাব জমিয়ে ফেলা যাক। ওদের পরিকল্পনা কি জানা যাবে তাহলে। তার প্রস্তাবে সম্মত হয়ে সবাই এগোলো বাওরের দিকে। দূর থেকে তাদের আসতে দেখতে পেয়ে লোকগুলো প্রথমে সতর্ক হয়ে গেল। তাঁবু খাটানো বন্ধ করে সারি বেঁধে দাঁড়িয়ে পড়ল সবাই। লোকগুলোর মধ্যে দুজনের হাতে আবার বন্দুকও আছে। এনায়েতরা তাদের কাছাকাছি উপস্থিত হতেই ও দলের একজন বন্দুক উঁচিয়ে চিৎকার করে উঠল, থামো, তোমরা কারা? দলবল নিয়ে দাঁড়িয়ে পড়ে এনায়েত জবাব দিল, আমরা পথিক, জব্বলপুর যাচ্ছি। সে আবার প্রশ্ন করল, কোথা থেকে আসা হচ্ছে? জেলা সোনপুর, বিহার, জবাব দিল এনায়েত ওরফে ফিরিঙ্গিয়া। তারপর দুর্গাকে নিয়ে এগুলো বাওরের গায়ে ফাঁকা জমিটার দিকে দাঁড়িয়ে থাকা লোকগুলোর দিকে। যেতে যেতে তাদের সংখ্যাটা গুনে ফেলল এনায়েত, 25 নয় 23 জন লোক। তাদের সঙ্গে 5টা খচ্চর আর 2টো উট, সঙ্গে অনেক মালপত্রও আছে। দুজন গিয়ে দাঁড়ালো তাদের সামনে। একজনের চেহারা ও দাড়ি দেখে তাদের ধারণা হলো লোকটা খুব সম্ভবত মুসলমান। লম্বা চওড়া চেহারা তার, আর অন্যজন ধুতি পিরান পরা টেরিকাটা সিথিওয়ালা বাঙালি। সম্ভবত সে ঢাকার জহরত ব্যবসায়ী। ওরকম ধুতি পিরান পরা আরও 2জন লোকও দাঁড়িয়ে আছে কিছুটা পিছনে। পিরান পরা লোকটা সন্দিগ্ধ দৃষ্টিতে তাকালো এনায়েতের দিকে। এনায়েতের চেহারাটা এমন যা প্রথমেই লোকের দৃষ্টি আকর্ষণ করে। সাহেবদের মতো ফর্সা রং, টিকালো নাক, মেহেদি মাখা দাড়ি, মাথায় পাগড়ি। সবচেয়ে আকর্ষণীয় তার চোখ দুটো। বড় বড় চোখ দুটোতে যেন শিশুর সারল্য খেলা করছে। তাকে দেখে কে বলবে ওই চোখের দৃষ্টি যে কোনো হিংস্র সাপদের চেয়েও ভয়ঙ্কর। ওই চোখ দুটো কেড়ে নিয়েছে 900 মানুষের প্রাণ। দুর্গার অবশ্য দাড়ি নেই, কিন্তু তার মুখমণ্ডলেও সবসময় অদ্ভুত এক প্রশান্তি জেগে থাকে, যেন সে কোনো যোগী পুরুষ। আর তাদের সব সাথী সঙ্গীদের দেখলেই মনে হয় তারা নিতান্ত সহজ সরল মানুষ। তাদের কারো হাবভাবে এমন কিছু প্রকাশ পায় না যা দেখে বিন্দুমাত্র সন্দেহের উদ্রেক হতে পারে। এনায়েত পিরান পরা লোকটার সামনে দাঁড়িয়ে সেলাম ঠুকে বলল, আমার নাম রুস্তম আলী, জন্মজোরের কাজ করি মাঠে, জব্বলপুর হয়ে ভোপালে কাজের সন্ধানে যাচ্ছি। এনায়েত এরপর তাকে বলল, আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে আপনাদের পাশে আমরাও আজ রাতটা কাটাতে চাই। সন্ধ্যা হয়ে আসছে, পথঘাট ভালো না। যদিও আমাদের দলের সবাই জোয়ান মানুষ, কিন্তু সঙ্গে অস্ত্র তো নেই। বিন্ধ্যাচলের কাছাকাছি চলে এসেছি। এখানকার ডাকাতরা খুবই ভয়ানক। অতর্কিত আক্রমণ করে, কিছু না পেলে প্রাণে মেরে দেয়। আপনারা আর আমরা মিলে দলটা বেশ বড়ই হব। দল ভারী হলে চট করে কেউ হামলা করতে সাহস পায় না। আসার পথে দেখলাম কারা যেন একটা লোককে পথের ধারে মেরে রেখেছে। ডাকাতদের কীর্তি মনে হয়। গরিব মানুষকেও ছাড়ে নেই। আমরা কয়েক বছর ধরে এ পথে যাওয়া আসা করি। আমরা জানি এ পথ ভালো নয়। এনায়েতদের দেখতে খারাপ লোক বলে মনে হলো না সেই দাড়িওয়ালা জহরত ব্যবসায়ীর। তাছাড়া এনায়েতদের থেকে দলেও ভারী তারা। এই বাওরের গায়ের মাঠও কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। কাজেই সেই দাড়িওয়ালা মুসলমান ও ঢাকার লোকটা নিজেদের মধ্যে আলোচনা করার পর জহরতের কারবারি বলল, ঠিক আছে, এখানে থাকতে চাও থাকো, কিন্তু কোনো ঝামেলা হুজ্জতে যেও না। দেখেছ নিশ্চয় আমাদের বন্দুক আছে? এনায়েত হেসে বলল, হ্যাঁ দেখেছি, সেরকম কিছুই হবে না। লোকগুলোর তাঁবুর কিছুটা তফাতে নিজেদের রাত কাটাবার ব্যবস্থা করল এনায়েতরা। চুলা জ্বালিয়ে তারা রুটি পাকাতে লেগে গেল। ধীরে ধীরে বাওরে অন্ধকার নামল। লোকগুলো তাদের তাঁবুর কাছে বেশ কয়েকটা মশাল জ্বালল। অন্ধকার নামার কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া সারা হয়ে গেল দুদলেরই। 3টে তাঁবু পড়েছে। একটা সেই দাড়িওয়ালা, অন্য 2টো ছোট তাঁবু সেই জহরত ব্যবসায়ীদের। এনায়েত বুঝতে পারল ফর্সা ধুতি পরা আর জমিদারি পিরন পরা 3 জন লোক জহরত ব্যবসায়ী। আর দাড়িওয়ালা লোকটার পরিচয়ও তারা জানতে পারল কিছু পরেই। দাড়িওয়ালা ও মনিকারের দল খাওয়া দাওয়া সেরে তাঁবুতে ঢোকার পর বাকি লোকজন একটা অগ্নিকুণ্ড জ্বালিয়ে তার চারপাশে গোল হয়ে গল্পগুজব করতে বসল। তারা সব চাকর শ্রেণীর লোক। শুধু বন্দুকধারী লোক 2জন জহরত কারবারিদের তাঁবুর কাছে খচ্চরগুলোকে নিয়ে গিয়ে দাঁড়ালো। অগ্নিকুণ্ড জেলে লোকগুলো যেখানে বসল তার কিছুটা তফাতেই এনায়েতরা বসে। এনায়েত ইশারা করতেই দিনু তার পুটলি থেকে একটা বাঁশি বার করে তা বাজাতে শুরু করল। আকাশে চাঁদ উঠতে শুরু করেছে।
দিনুর বাঁশির সুর ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগল জনহীন প্রান্তরে। অপূর্ব সেই সুর। অগ্নিকুণ্ড ঘিরে যারা গল্প করছিল তারা গল্প থামিয়ে শুনতে লাগলো অপূর্ব সেই সুরের মূর্ছনা। তারপর একজন দুজন করে পুরো দলটাই এনায়েতদের কাছে এসে দাঁড়ালো দিনুর বাঁশি শোনার জন্য। অনেকক্ষণ বাঁশি বাজালো দিনু। সে বাঁশি থামলেই লোকজন বলে, আরও একটা সুর ধরো, আর একটা। কিছুক্ষণের মধ্যেই দুদলের বেশ ভাব জমে গেল। লোকগুলোর সঙ্গে কথা বলে এনায়েতরা জানতে পারল ওই দাড়িওয়ালা লোকটা আসলে হাতির দাঁতের শৌখিন কারবারি। নাম সরফরাজ আলী, রইস আদমি। উট দুটো তারই, পথ থেকে কেনা হয়েছে। আর 15 জন লোক তার সঙ্গী। হাতির দাঁতের জিনিসের পসরা নিয়ে তারা কানপুর থেকে আসছে। জব্বলপুর হয়ে তারা যাবে ঔরঙ্গাবাদ। আর ওই 3 জন বাঙালি মণিকারের সঙ্গে আছে বন্দুকধারী 2 জন সহ আরও 2 জন লোক আর খচ্চরগুলো। তাদের গন্তব্যস্থল জব্বলপুর হয়ে সোজা ভোপাল। অর্থাৎ জব্বলপুর থেকে 2টি দল দুদিকে ভাগ হয়ে যাবে, যেটা চাইছে এনায়েতরা। জহরত ব্যবসায়ীদের দলপতির নাম ভগবান দাস। সে আদতে ময়মনসিংহ জেলার মানুষ। আজ সকালে 2টো দলের সঙ্গে দেখা হয়েছে। তারপর তারা একসঙ্গে যাচ্ছে। পরদিন সকালে যখন আবার তাঁবু উঠিয়ে সরফরাজ আলী আর ভগবান দাসের দল পথে নামল, ততক্ষণে তাদের দলের লোকজনের সঙ্গে বেশ ভাব হয়ে গেছে এনায়েতদের। ঠিকভাবে চললে 2 দিনের মধ্যেই তাদের জব্বলপুর পৌঁছে যাওয়ার কথা। এনায়েতরা ঠিক করেছে জব্বলপুরে ঢুকবে না। শহরটা বের দিয়ে নর্মদা পার হয়ে ভোপালের রাস্তায় উঠে আবার অনুসরণ করবে জহরত ব্যবসায়ীদের। জব্বলপুর ছাড়ার পর নরসিংহপুর জেলা, সেখানে নরসিংহপুর শহর পর্যন্ত রাস্তা জনমানবহীন। এনায়েতরা তাদের কাজ সেরে নিতে পারবে। ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের গল্প, হিমাদ্রি কিশোর দাশগুপ্তের ফিরিঙ্গি ঠগি।